হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরো একটা অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টার থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমানতকারীর বই সংশোধিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির প্রস্তুত পদ্ধতি। আমরা কিন্তু গত ক্লাসে জেনেছি আমানতকারীর বই সংশোধিত পদ্ধতি কি, কিভাবে করে হচ্ছে আমাদের তৈরি করতে হয়। তো আমরা আগের ক্লাসে হচ্ছে এটা নিয়ে আলোচনা করেছিলাম, অ্যান্ড আজকের ক্লাসের মধ্যে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখে নিব পরীক্ষার মধ্যে কিভাবে করে আমরা একটা ম্যাথ সলভ করতে পারি। তো চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। প্রথমত দেখতে হবে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে বলা আছে সাজি ট্রেডার্সের 2012 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী উদ্ধৃতের পরিমাণ ছিল 9,220 টাকা। নগদান বই এবং ব্যাংক বিবরণী পরীক্ষা করে নিচের কারণগুলি হচ্ছে পাওয়া গেল। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে অবশ্যই আমাদেরকে নগদান বইয়ের ভুল এবং ব্যাংক বইয়ের যে ভুল সেটাকে হচ্ছে আলাদা করে নেওয়া লাগবে। সো নগদান বইয়ের ভুল কোনগুলা আর ব্যাংক বইয়ের ভুল কোনগুলা। সো ব্যাংক বইয়ের ভুল নিয়ে হচ্ছে আগে আলোচনা করি। ব্যাংক বইয়ের মেনলি 3 টাইপের ভুল থাকতে পারে। একটা হচ্ছে জমাকৃত চেক যা ব্যাংক আদায় করেনি, এটা প্রথমত ব্যাংকের ভুল। ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি, এটা ব্যাংকের সেকেন্ড ভুল। আর যদি ব্যাংক নিজে কোনো ভুল করে থাকে এক্সট্রা করে, লাইক কোনো কারণে হচ্ছে টাকা বাড়িয়ে দিল, কোনো কারণে টাকা কমিয়ে দিল, এই টাইপের 3টা হচ্ছে আমরা ভুল পাচ্ছি। ব্যাংকের নিজস্ব ভুল, জমাকৃত চেক যা আদায় হয়নি, আর ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি। এই ভুলগুলো ছাড়া মোটামুটি বাকি সব টাইপের ভুল নগদান বইয়ের ভুলের মধ্যে গিয়ে হচ্ছে অন্তর্ভুক্ত হয়। যেমন 1 নম্বরটা পড়ি আমরা। 1 নম্বরে বলা হচ্ছে ইস্যুকৃত চেক 12,600 টাকা যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। বলতে এটা কার ভুল? এটা হচ্ছে ব্যাংক বইয়ের ভুল। ওই যে বললাম একটা চেক আমি ইস্যু করেছিলাম অন্য পক্ষের জন্য এবং সে ব্যাংকে উপস্থাপন করেনি, সো ব্যাংক টাকাটা পরিশোধ করে নেই, এটা ব্যাংকের ভুলের মধ্যে গিয়ে পড়ে। সো পাশে লিখে রাখি হচ্ছে আমরা বি ফর ব্যাংক। আদায়ের জন্য জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি, এই যে বলে আসলাম জমাকৃত চেক যা আদায় হয়নি, এটাও ব্যাংকের ভুলের মধ্যে গিয়ে পড়ে। দেন প্রত্যাখ্যাত চেক 1,460 টাকা যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। জমাকৃত চেক যা হচ্ছে তোমার আদায় হয়নি, আবার ইস্যুকৃত চেক যা উপস্থাপন হয়নি, এগুলা কিন্তু ব্যাংক বইয়ের ভুল। আর যখন কিনা কোনো চেক প্রত্যাখ্যান হয়ে যায় তখন সেটা নগদান বইয়ের ভুলের মধ্যে গিয়ে পড়ে। যোগ বিয়োগ নিয়ে পরে আলোচনা করছি, আমরা হচ্ছে জাস্ট আগে কোনটা নগদান বইয়ের কোনটা ব্যাংক বইয়ের এই ভুলগুলোকে হচ্ছে আগে আমরা খুঁজে বের করি। লভ্যাংশ প্রাপ্তি 760 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। সো নগদান বইতে লেখা হয়নি, লিপিবদ্ধ করা হয়নি, এই জিনিসটা থাকলেই বুঝবো সেটা নগদান বইয়ের ভুল। এই যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, কার ভুল? নগদান বইয়ের ভুল। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 48 টাকা নগদান বইতে লেখা হয়নি, এটা নগদান বইয়ের ভুল। নগদান বই লেখা নেই, নগদান বইয়ের ভুল। ব্যাংক কর্তৃক পরিশোধিত গ্যাস বিল 200 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, এটাও নগদান বইয়ের ভুল। তো সিরিয়ালে অনেকগুলো হচ্ছে নগদান বইয়ের ভুল দেখতে পাচ্ছি আমরা, এন্ড অবভিয়াসলি নগদান বইয়ের ভুলগুলোই বেশি হয়, ব্যাংক বইয়ের ভুল খুব কম হয়। ব্যাংক চার্জ 20 টাকা নগদান বইতে 2বার লেখা হয়েছে, এইগুলোতে তো লেখে নাই আর এগুলো লিখছে উল্টা আবার 2বার লিখে রাখছে। তো অবভিয়াসলি এখানে বেশি টাকা হচ্ছে দেখানো হয়েছে, আমরা এটাকে হচ্ছে পরবর্তীতে গিয়ে নগদান বইয়ের মধ্যে ঠিক করে নিব। 8 নম্বরে বলা হচ্ছে মজিদ কর্তৃক উত্তোলিত 540 টাকা ভুলে সাজিদের হিসাবে ডেবিট করেছে। সাজিদ হচ্ছে এখানে আমাদের যে আমানতকারী। সো মজিদ নামে একজন ব্যক্তি ছিল যে টাকা উত্তোলন করছে, তো ওর উত্তোলিত টাকা ওটা কিন্তু আলাদা, ওর সাথে কোনো ব্যাংকের কোনো সম্পর্কই নেই, মানে আমার ব্যবসায়ের কোনো সম্পর্কই নেই, সাজিদের কোনো সম্পর্ক নেই। তো ওর টাকা ভুল করে সাজিদের হিসাবে দেখানো হয়ে গিয়েছে, তার মানে এখানে কিন্তু ভুল হয়েছে, ব্যাংক ভুল করেছে, এটা এটা ব্যাংকের ভুলের মধ্যে গিয়ে পড়বে। সো নগদান বইয়ের ভুলের কয়টা ভুল পেয়েছি আমরা? নগদান বইয়ের ভুল রয়েছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, মোট 5টা ভুল পেয়েছি হচ্ছে আমরা নগদান বইয়ের। আর ব্যাংকের ভুল পেয়েছি আমরা 3টা। ব্যাংকের ভুলগুলো নিয়ে পরে কাজ করব, আমরা নগদান বইয়ের ভুলগুলো নিয়ে আগে কাজ করব। সো নগদান বই দিয়ে আমাদের তৈরি করতে হবে একটা সংশোধিত নগদান বইয়ের ব্যালেন্স তৈরি করতে হবে। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া ছিল 9,220 টাকা, এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ম্যাথটা শুরু করব। ফার্স্টে লিখবো নগদান বই, ব্যাংক ঘর লিখবো বা ব্যাংক কলাম লিখবো,
ডেবিট দিকে নিয়ে আসবো হচ্ছে আমরা ব্যালেন্স বিডি। যেহেতু এখানে বলা ছিল নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত, যদি বলা হতো ক্রেডিট উদ্বৃত্ত ব্যাংক জমাতিরিক্ত তখন ক্রেডিট দিকে আসতো, বা যেহেতু শুধু উদ্বৃত্ত বলেছে আমরা ডিফল্ট হিসেবে ডেবিট উদ্বৃত্ত ধরে আমরা ম্যাথটা করব। ব্যালেন্স বিডি আসবে ৯,২২০ টাকা। এরপর বলা হচ্ছে যে প্রত্যাখ্যাত চেক ১,০৬০ টাকা যা নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি। বলতে কোথায় আসবে এটা? এটা চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। কেন? প্রত্যাখ্যাত চেক যদি হচ্ছে কিছু উল্লেখ করা না হয়, এইটা কি আদায়কৃত চেক মানে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে নাকি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে? আমরা ডিফল্ট হিসেবে ধরে নিব যে জমাকৃত চেক কি হয়ে গিয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে বলে আমরা ধরে নেওয়া লাগবে। অর্থাৎ আমি হয়তো প্রাপ্য হিসাব বা তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে কোনো চেক পেয়েছিলাম, এই চেকটা ব্যাংকে জমা দিয়েছি এবং এই চেক কি হয়ে গিয়েছে, প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে। সো যখন কিনা দেনদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যখন চেকটা পেয়েছিলাম, তখন যাদের দিয়েছিলাম ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব দিয়েছিলাম ক্রেডিট। তার মানে তখন কিন্তু আমরা ব্যাংকে টাকা বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এবার যেটা হয়েছে চেকটা প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে। সো আসলে ব্যাংকের অর্থ বাড়ে নাই। সো আগেরবার যে বাড়িয়ে দিয়েছিলাম এটা ভুল ছিল, এই ভুল ঠিক করার জন্য এবার হচ্ছে আমরা কি করে দিব, এটা কমিয়ে দিব। এই কারণে এটাকে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো। সো প্রাপ্য হিসাব পাঁচিল প্রত্যাখ্যাত চেক, টাকাটা হবে হচ্ছে ১,৪৬০ টাকা। দেন আমাদের পরবর্তীতে বলা হচ্ছে ৪ নম্বরে লভ্যাংশ প্রাপ্তি ৭৬০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। সো আমাকে বলো, লভ্যাংশ পাওয়ার ফলে ব্যাংকের অর্থ কি বাড়বে না কমবে? লভ্যাংশ পেলে ব্যাংকের অর্থ বেড়ে যাবে। সো নগদান বই যেটা করবে, যেহেতু ব্যাংকে ফলো করছে আমানতকারী বই সংশোধন পদ্ধতিতে, তাহলে ব্যাংক যেহেতু লভ্যাংশ যোগ করেছে, নগদান বইও হচ্ছে যোগ করে দিবে। কত যোগ করবে? ৭৬০ টাকা। তো লিখবো এখানে লভ্যাংশ প্রাপ্তি 760। দেন পরবর্তীতে বলা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪৮ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। সো ধার্যকৃত চার্জ হচ্ছে এক ধরনের ব্যয় এবং এর ফলে ব্যবসার কি হয়ে যায়, ব্যাংকের অর্থ কমে যায়। সো যেহেতু নগদান বইতে লেখা হয় নাই, নগদান বইতে গিয়ে এই ধার্যকৃত চার্জ সুদটা হচ্ছে বিয়োগ করতে হবে। সো ক্রেডিট দিকে যাবে, এটা টাকা কমলে ক্রেডিট দিকে, টাকা বাড়লে ডেবিট দিকে। সো কমে গিয়েছে ক্রেডিট দিকে চলে যাবে। আমরা লিখবো এখানের মধ্যে গিয়ে হচ্ছে এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের ধার্যকৃত সুদ ছিল ৪৮ টাকা, তাহলে লিখবো ব্যাংক সুদ ৮৪০ টাকা। দেন সেম ঘটনা ছিল হচ্ছে আমাদের পরবর্তীটা, ব্যাংক হচ্ছে এটা গ্যাস বিল পরিশোধ করে দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। সো লিখে দিব আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো হচ্ছে আমরা গ্যাস বিল, টাকার পরিমাণ হবে ২০০ টাকা। দেন আমাদের আর তো এখানের মধ্যে কোনো ধরনের, আচ্ছা ৭ নাম্বারটা আছে ব্যাংক চার্জ ২০ টাকা যা নগদান বইতে দুইবার দেখানো হয়েছে। সো ব্যাংক চার্জের ফলে ব্যাংকের অর্থ কি কমে যাবে না বেড়ে যাবে? অবশ্যই কমে যাবে। সো দুইবার দেখানো হয়েছে, আমরা দুইবারই হচ্ছে কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি, বাট মাইনাস করার কথা ছিল একবার। সো ওই ভুল ঠিক করার জন্য এবার হচ্ছে আমরা একবার যোগ করে দেবো আর কি। ২০ টাকা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এটাকে আমরা লিখবো দ্বৈত লেনদেন বাতিলকরণ, লিখে ডেবিট দিকে লিখে দেবো ২০ টাকা। কারণ আমি কি করেছিলাম, আমি কিন্তু যদি আমি সাজিদ হই আর কি, আমি যেটা করেছি ব্যাংক চার্জ ২০ টাকার জায়গায় ৪০ টাকা দেখিয়ে দিয়েছি। ২০ টাকা ক্রেডিট দিকে বেশি দেখিয়ে দেওয়া হয়েছে, ওটা ঠিক করার জন্য এবার ডেবিট দিকে হচ্ছে ২০ টাকা দেখিয়ে দেওয়া হলো। সো ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে যাবে। আর এখানে আমরা লিখবো দ্বৈত লেনদেন বাতিলকরণ, যদি একটা লেনদেনকে দুইবার কাজ করা হয় তখন সেটা দ্বৈত লেনদেন বলে দেওয়া হয় আর কি। তারপর আমাদের দুই দিক যোগ করতে হবে। ডেবিট দিক যোগ করলে বের হয় ১০,০০০ টাকা, আর ক্রেডিট দিক যোগ করলে বের হয় মাত্র ২,৫০০ টাকা। তার মানে দুই পাশের পার্থক্য রয়েছে, দুই পাশের পার্থক্যের পরিমাণ ৭,৫০০ টাকা। এটার বরাবরই লিখবো হচ্ছে আমরা ব্যালেন্স সিরি, যেটা আমাদের সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত, এবং এই ব্যালেন্স সিরি পরবর্তীতে আমাদের ব্যালেন্স বিডি হিসেবে আসবে। তারপর এই ব্যালেন্স বিডি দিয়ে মেনলি হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে গিয়ে ম্যাথটা করব। সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের করতে হবে হচ্ছে মেন ব্যাংক সনদ ইউনিট আমরা করব। প্রথমত শুরু করব আমরা নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত, এর পরিমাণ ৭,৫০০ টাকা, যেটা পেয়ে গিয়েছি আমরা আগের ম্যাটটা থেকে। আমরা কিন্তু ব্যালেন্স সিরি লিখি না, জাস্ট কি লিখেছি, আমরা লিখেছি হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত লিখেছি, নগদান বই হতে সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত। এরপরে গিয়ে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। সো কোনগুলা যোগ আর কোনগুলা বিয়োগ, ব্যাংকে ছিল ৩টা। প্রথমটা আসি আমরা, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাংক সঠিক আর নগদান বই হচ্ছে ভুল। যেহেতু ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি,
ব্যাংকের অর্থ কিন্তু কমে নেই। তার মানে আমরা আমানতকারী হিসেবে কমাতে পারবো না। আমি যেটা করব এটাকে হচ্ছে আমি যোগ করে দেব, কারণ এটা কিন্তু চেক। আমার তো এখানের মধ্যে কি হয়ে গিয়েছে, উপস্থিত হয়নি, টাকা আসলে কমে নেই। সো আমি যদি আমানতকারী হই, আমি কমাতে পারবো না, আমি কি করে দিব, যোগ করে দিব। সো এই জন্য লেখা হয়েছে এখানে যে যোগ ইস্যুকৃত চেক যোগ স্থাপিত হয়নি, পাশে 1 নাম্বার হবে হচ্ছে 12,600 টাকা। বাকি দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিয়োগ। কোন দুইটা? 2 নাম্বারটা বলা হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক যে এখনো আদায় হয়নি। যখন আদায় করতে গিয়েছিলাম তখন হচ্ছে আমি ব্যাংকে টাকা বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে এটা আদায় হয়নি। সো ব্যাংকে টাকা বাড়ানো উচিত হয়নি, এবার বিয়োগ করে দেওয়া লাগবে। এই কারণে 2 নাম্বারটা বিয়োগের দিকে যাবে, যে আদায়ের জন্য জমাকৃত চেক যে এখনো আদায় হয়নি, মানে এটা বিয়োগের দিকে যাবে আর কি। কত টাকা? 5,000 টাকা। আরেকটা ছিল, সেটা হচ্ছে এই যে লাস্টে গিয়ে বলা আছে মজুদ কর্তৃক উত্তোলিত 540 টাকা ভুলে সার্টিফিকেট হিসেবে ডেবিট করা হয়েছে। সো ডাজন্ট ম্যাটার যে ব্যাংক বই ভুল করেছে না ঠিক করেছে, যেহেতু 540 টাকা সার্জ হিসেবে ডেবিট করেছে, মানে টাকা কমিয়ে দিয়েছে সার্জ হিসাব থেকে, নগদান বই ব্যাংকে ফলো করে এক্স্যাক্টলি সেম কাজটি করবে। আমরা হচ্ছে মজুদ করতে উত্তোলিত টাকাতে সার্জ হিসেবে দেখানো হয়েছে, যেহেতু ব্যাংক ভুল করেছে, নগদান বইও এক্স্যাক্টলি সেম ভুলটা করবে, কারণ নগদান বইয়ের কাজই হচ্ছে ব্যাংক বইকে একদম মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা। যেহেতু ব্যাংক বই কি করেছে, যেহেতু ব্যাংক বই হচ্ছে সার্জ হিসাবে দেখিয়েছে, অর্থাৎ মাইনাস করেছে, আমরাও এখানের মধ্যে ব্যয় সরণির মধ্যে গিয়ে মাইনাস করে দিব। তাহলে 500 আর 540, 5,540 যোগ করে বের হয় 5,540। এটা বাদ দেওয়া লাগে উপরের পার্ট থেকে বাদ দিলে এখানে বের হয় 14,560 টাকা। এটি কিন্তু হচ্ছে আমাদের নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত উল্টোটা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। সো ফার্স্টে আমরা সংশোধিত নগদান বই করব, সংশোধিত নগদান বই দিয়ে পরবর্তীতে গিয়ে আমরা এরকম একটা একক মেথ করলেই আমাদের আমানতকারী বই সংশোধিত পদ্ধতিতে ব্যাংক সনদ বিবরণী তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে আমরা পরীক্ষার মধ্যে খুব ইজিলি আমানতকারী বই সংশোধিত পদ্ধতি দিয়ে আমরা ম্যাথটা করতে পারি। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।